2025 প্রায় শেষের পথে। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আমরাও বেরিয়ে পড়েছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। হ্যাঁ, এবারে আমাদের গন্তব্য ছিল উড়িষ্যার কাশ্মীর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বহুবারই শুনেছি, তাই সেটা নিজের চোখে একবার উপলব্ধি করার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি ঠিক সকাল 9টা নাগাদ ব্রহ্মপুর স্টেশনে পৌঁছালো। ব্রহ্মপুর স্টেশনটা বেশ বড় একটি জংশন স্টেশন। ফ্রুট ব্রিজ দিয়ে আমরা আস্তে আস্তে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে এলাম। ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়েই আমাদের গাড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য। গাড়ি চেপে শহর পেরিয়ে যখন আমরা প্রবেশ করলাম পাহাড়ি এলাকায়, অপরূপ দৃশ্য আমাদের চোখে পড়ল। প্রথমেই চোখে পড়ল আমাদের প্রথম স্পট, মা করঞ্জয়ী মন্দির। টেন্টুলিয়া পাহাড়ের উপর এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের পাশে আছে মাতারানীর মন্দির এবং একদম প্রবেশপথেই আছে গণেশজির মন্দির। স্থানীয়দের মতে এটি অত্যন্ত পবিত্র একটি মন্দির। মূলত এখানে শক্তির পূজা হয়, তাই আমরাও ঘণ্টা বাজিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রবেশ করলাম মন্দিরে এবং শ্রদ্ধা ভরে মাকে প্রণাম করলাম। সবাই মিলে কয়েকটি ছবি তুলে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা খুন্টেশ্বরী মন্দিরে। এই মন্দিরটি অত্যন্ত পবিত্র একটি মন্দির এবং খুবই জাগ্রত। এটি 3টি দেবীর সমন্বয়ে গঠিত এই মূর্তি। এনারা হলেন মা সরস্বতী, লক্ষ্মী এবং কালী। শ্রদ্ধা ভরে আমরাও আমাদের শ্রদ্ধা অর্পণ করলাম মায়ের চরণে। খুন্টেশ্বরী মন্দিরের সামনে আছে এই শঙ্খটি এবং তার ব্যাকগ্রাউন্ডে বা পেছনে আছে বিস্তীর্ণ পাহাড়। সেটা দেখলে এমনিতেই মন ভরে যায়। এরপর আমরা গেলাম ওয়াচ টাওয়ার এবং সিদ্ধেশ্বরী মন্দিরেতে। বর্তমানে এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। নতুন রঙের কারুকার্য আমাদের চোখে পড়ল। দেখলাম মা সিদ্ধেশ্বরীকে। আস্তে আস্তে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মাকে দেখেই মন ভরে গেল। তার সাথে সাথে মন্দির গর্ভের এই যে কারুকার্য বা বিভিন্ন রঙের খেলা, এটা যেন মনকে আরও একটু প্রশান্তি দিল। মাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এগিয়ে গেলাম পরবর্তী দিকে। পাশে আছে 108টি শিবলিঙ্গ। এক নৈসর্গিক স্বাদ অনুভব করলাম। অসম্ভব সুন্দর লাগলো এই মন্দির, পাহাড় এবং এই বিশাল জলরাশিকে। এর পাশে আছে হনুমানজির এই মূর্তিটি। এখানকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা আপ্লুত হয়ে গেলাম, তাই কিছুটা ক্যামেরা বন্দি করলাম। এবং তারপর যখন আস্তে আস্তে আমরা ওয়াচ টাওয়ারের মধ্য দিয়ে একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছালাম, তখন উপর থেকে পাখির চোখ করে মন্দিরকে তো অপূর্ব লাগলোই, তার পাশাপাশি ঋষিকুল্যা রিভার এবং সারদা ড্যাম এক অপূর্ব অনুভূতি আমাদের দিল। তাই কিছুটা ফ্রেমবন্দি করে নিয়ে এলাম আপনাদের জন্য।
সবুজ প্রকৃতি এবং গাছে ফোটা ফুল এবং সুন্দর এক পরিবেশের মধ্য দিয়ে আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা হুলহুলা গান্ডা পিকনিক স্পট এবং জলপ্রপাতে। প্রকৃতির এক অপরূপ রূপের সাক্ষী হলাম। কখনো খুবই শান্ত, তো কখনো খুবই তীব্র, কখনো খুব মৃদু শব্দ, তো কখনো খুবই কলতান। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমরা নির্বাক। তারই মাঝে আমাদের চোখে পড়ল এই দৃশ্যটি। এটি নাকি রামচন্দ্রের পায়ের ছাপ। স্থানীয় লোকেরা এই পায়ের উপর জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি এঁকে পূজা করেন। পাশেই আছে একটি ছোট চিলড্রেন পার্ক। সেখানে শুধু বাচ্চারা নয়, বড়রাও মেতে উঠল। তার পাশে দেখলাম একটি শিব মন্দির। তারপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। দারিংবাড়ি ভিউ পয়েন্ট ছিল এক কথায় অসাধারণ, অপূর্ব। তবু আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না, কারণ আমাদের ড্রাইভার দাদা জানালেন যে এর পরবর্তী পয়েন্ট হচ্ছে সানসেট পয়েন্ট। তাহলে সূর্য থাকতে থাকতে যদি আমরা পৌঁছতে না পারি, তাহলে আসল রূপটা দেখতে পাবো না। সূর্য প্রায় অস্তগামী। একেবারে পড়ন্ত বিকেলে আমরাও উপস্থিত হলাম সানসেট ভিউ পয়েন্টে। কালো কালো পাহাড়ের মাঝখান দিয়ে এক টুকরো সূর্য,
সেখান থেকে বেরিয়ে আসা আলোয় সৃষ্টি হলো এক মায়াবী পরিবেশ। আমরাও সেই পরিবেশের মধ্যে কিছু ছবি, কিছু সেলফি তুলে নিলাম, আর আপনাদের জন্য নিয়ে এলাম এক মায়াবী দৃশ্য। দেখুন এবং উপভোগ করুন। প্রথম দিনের ভ্রমণ শেষ করেই ক্লান্ত শরীরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। আমাদের হোটেলের নাম হোটেল হিল টপ। দ্বিতীয় দিন আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। বুবাই এবং তুতাই তারা ঘুম থেকে উঠেই আমাদের হোটেলের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলো। আমি একটু বাইরে গিয়ে দেখলাম, সত্যি এক অপরূপ দৃশ্য লাগছে। ভোরের এই স্নিগ্ধ আলো এবং বাতাস, এক অপরূপ প্রকৃতির চিত্র আমাদের চোখে পড়ল। তাই আর বিশেষ দেরি করলাম না, খুব তাড়াতাড়ি সবাই প্রস্তুতি নিলাম এবং এক এক করে এসে হোটেলের লবিতে কয়েকটা ছবি তুলে নিলাম। আমাদের হোটেলটি ঠিক পাহাড়ের কাছাকাছি হওয়ার জন্য হোটেল থেকেই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে পেয়েছিলাম। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বাড়ির কাছাকাছি পাওয়াটা একটা অত্যন্ত ভাগ্যের বিষয় বলা যেতে পারে। তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা আচ্ছা। আমরা যখন প্রকৃতির এই অপরূপ রূপ দেখতে দেখতে প্রকৃতির মধ্য দিয়ে ছুটে চলেছি, তখন আমাদের ড্রাইভার দাদা জানালেন এই প্রাকৃতিক ভিউটার নাম ট্রাভেল ভিলেজ ভিউ পয়েন্ট। সত্যি এক অপরূপ চিত্র আমাদের চোখে ধরা পড়ল। যতই যাই ততই যেন এক মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই পাহাড় বা পাহাড় সংলগ্ন এলাকা আমাদের মনকে আকর্ষণ করে। তাই আমরা হয়তো কখনো দার্জিলিং, কখনো সিকিম ছুটে গেলেছি, কিন্তু উড়িষ্যার মতো যে এতটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আকর্ষণীয় দৃষ্টি আছে তা আমরা আগে জানতাম না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু চিত্র আমি দেখেছিলাম, তাই আমাদের প্রত্যেকের মনে একটা আগ্রহ জেগেছিল আমরা এবারে ট্যুর করব দারিংবাড়ি। তাই দারিংবাড়ির এই গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে একদিকে গাছপালায় পরিপূর্ণ, দূরে যতদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম স্পট। এখন আমরা উপস্থিত মিগোমা ওয়াটারফলে, যেটি প্রায় 300 থেকে 350 মিটার নিচে। খুবই সংকীর্ণ এবং খাড়াই একটি রাস্তা, আমাদের আস্তে আস্তে সেখানে নিচে নামতে হবে। তাই টিকিট কাটার পর তারা প্রত্যেকের হাতে একটি লাঠি দিল, যাতে আমরা তার সাপোর্ট নিয়ে নিচে নামতে পারি। না রে ওদের ঝর্ণার এই রূপ দেখে আমরাও আত্মহারা হয়ে পড়েছিলাম। বাঁধন ছাড়া এই ঝর্ণা যেন আমাদের মন কেড়ে নিয়েছিল। প্রকৃতির এত কাছে এসে প্রকৃতিকে আলিঙ্গন করতে পেরে আমরা সত্যি আপ্লুত হয়ে পড়েছিলাম। তাই ঝর্ণাকে সাক্ষী রেখে আমরা কিছু ছবি তুলে নিলাম।
ঝর্ণা দেখতে নামার সময় কচিকাচারা বেশ উৎসাহ নিয়ে নেমেছিল, কিন্তু উঠে আসার সময় তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আমরা উপরে উঠে কিছুটা জিরিয়ে নিলাম, তারপর ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা এমু বার্ডস পার্কে। খুব সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে গিয়েছিলাম। এখানেও 10 টাকা মূল্যের টিকিট কাটতে হলো। টিকিট কেটে আমরা আস্তে আস্তে এমু বার্ডস পার্কের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখলাম একটি প্রশস্ত মাঠ, সুন্দর চিলড্রেন্স পার্ক করা আছে। তাই বাচ্চারা সেই দেখে খুব আনন্দে ছুটে চলল স্লাইডিংয়ের দিকে, বা কেউ কেউ হয়তো দোলনা চাপার জন্য আগ্রহী হয়ে পড়ল। তারা কিছুক্ষণ তাদের নিজের মতো করে খেলনায় মেতে উঠল। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এমু বার্ডস পার্কের খাঁচার দিকে। দেখলাম বেশ কয়েকটি এমু বার্ডস ঘোরাঘুরি করছে। কয়েকটি বার্ডস আমাদের দেখতে পেয়ে খুব কাছের দিকে এগিয়ে এলো। আমরা তাদেরকে দেখলাম এবং পার্কটা খুব একটা বড় বলে মনে হলো না। চারিপাশ ঘুরলাম, বার্ডস ছাড়া আর অন্য কিছু দেখতে পেলাম না। তাই অগত্যা কয়েকটা ছবি তুলে আমরা এমু বার্ডস থেকে বিদায় নিলাম। এরপর আমরা পৌঁছালাম লাভার্স পার্ক পিকনিক পয়েন্ট। চারিদিকে অনেক জিনিস দেখতে পেলাম, বুঝতেই পারলাম বেশ কয়েকদিন আগে এখানে অনেক পিকনিক হয়েছে। আস্তে আস্তে আমরা একদম নিচের দিকে এগিয়ে গেলাম। সুন্দর জলরাশি কলকল শব্দে এগিয়ে চলেছে। বড় বড় পাথরের চাই, তাদের ধাক্কা লাগে এক অপূর্ব মায়াবী পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা উপভোগ করলাম সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখুন আপনারাও। এই সুন্দর পরিবেশ পেয়ে আমাদের ছোট সদস্য সন্টি এবং তার পিসিমা একটা রিল বানানো শুরু করে দিয়েছে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরাও হাতছাড়া করলাম না, তাই তাকে আমাদের সঙ্গী করে আমাদের ফ্রেমের মধ্যে বন্দি করে নিলাম। এবার আমরা প্রবেশ করলাম বাটারফ্লাই নেচার পার্কে। পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তার মাঝে এই ফোয়ারাটি আরও একটি অন্য মাত্রা এনে দিয়েছে, এবং আছে কিছু কৃত্রিম প্রজাপতি আর সবুজ ঘাসে মোড়া এই সুন্দর মাঠ। তার উপরে এই ছবিটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর একটা বিশেষ তাৎপর্য আছে। যখন মনি ঋষিরা বই নিয়ে ব্যস্ত থাকতেন, বর্তমানে আমরা ফোন নিয়ে ব্যস্ত। আর আছে
গ্রাম বাংলার একদম আদিবাসী পাড়ার কিছু চিত্র। সেই খণ্ডচিত্রের মধ্যে দেখতে পেলাম তাদের ব্যবহৃত কিছু জিনিস, সেগুলো নিয়ে আমরা কিছু ছবি তুললাম। এরপর আমরা প্রবেশ করলাম হিল ভিউ পয়েন্টে। পাহাড়ের উপরে একটি পার্ক, খুব সুন্দরভাবে সাজানো গোছানো পার্ক, এবং উপর থেকে যাতে আমরা নিচের ভিউটা দেখতে পারি তার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। সূর্য ঠিক প্রায় অস্তগামী, ঠিক সেই সময় আলোর ছোটা কালোর পাহাড়ের উপর যখন পড়ল, এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতে পেলাম। আপনারাও দেখতে পাচ্ছেন, আমরা উপর থেকে সেই ভিউটা আপনাদের জন্য নিয়ে এসেছি। সেখানে দাঁড়িয়ে সূর্যের আলো গায়ে লাগিয়ে কিছু ছবিও আমরা তুলে নিলাম। দ্বিতীয় দিনের ভ্রমণ আমরা এখানেই শেষ করে হোটেলে ফিরে এলাম। তৃতীয় দিনে আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট দেখার কথা ছিল, তাই আমরা খুব সকালেই ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতি শেষ করে হোটেলের লবি থেকে কতগুলো ভিউ নিলাম। রাস্তার ধারে এবং তার অপর প্রান্তে পাহাড়। সকালে এই দৃশ্যটা সত্যি খুব অপরূপ লাগছিল, তাই আর মিস করতে পারলাম না, কিছুটা ক্যামেরা বন্দি করলাম। তবে আমাদের সৌভাগ্য, 3টে দিনেই কিন্তু আমরা বেশ রৌদ্রোজ্জ্বল দিন পেয়েছিলাম। তাই পাইন ফরেস্টের মধ্য দিয়ে পাহাড়ি ঘেরা এবং এই বাঁকাছড়া পথ ধরে আমরা এগিয়ে চললাম তৃতীয় দিনে আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাবার পরেই আমরা উপস্থিত হলাম আমাদের তৃতীয় দিনের প্রথম ভ্রমণ স্পট, যার নাম মৃদুমন্দা ওয়াটারফল। সত্যি এক প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছিলাম এবং দূর থেকে যখন সেই ওয়াটারফলের শব্দ কানে আসছে, এক অদ্ভুত অনুভূতি আমাদের মনে জাগছিল। যাক, সকলেই আমরা খুব কৌতূহলী ছিলাম। আস্তে আস্তে আমরা সেই স্পটের মধ্যে প্রবেশ করলাম। ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের কতগুলো পরপর ছবি তুলে নিলাম, কারণ তারা কাছাকাছি যেতে না পারলেও বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। তারপর লেডিস ফার্স্ট, দেন জেন্টস। আমরা তারপর সকলে একত্রিত হয়ে একটা গ্রুপ ছবি তুলে নিলাম। তুলে নেবার পর প্রত্যেকের কিছু ব্যক্তিগত ছবি বা প্রত্যেকের পছন্দের কিছু ছবি আমরা আস্তে আস্তে সেখানে তুলতে লাগলাম, কারণ এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা কেউ মিস করতে চাইছিলাম না, যেটা আমাদের আজীবনকাল একটা অন্য ধরনের স্মৃতিকে বহন করে চলবে। তাই আমরা প্রত্যেকেই আস্তে আস্তে নিজেদের সেই ছবিগুলোকে সুন্দরভাবে তুলে নিলাম। শোনটি তার ছোট পিসেমশাইয়ের দেখানো পোজেতে ছবি তুলতে মগ্ন হয়ে রইল। এমন সুন্দর পরিবেশ ছেড়ে কার যেতে মন চায়? তাই আমাদেরও মন চায়নি, কিন্তু অগত্যা আমাদের অনেকগুলি স্পট যেতে হবে। তাই সময় নষ্ট না করে আমরাও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় কিছুক্ষণ আসার পর সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে পড়ল, হ্যাঁ, যেটি আপনারা বর্তমানে দেখছেন। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। এই যে দারিংবাড়ি শব্দের অর্থ হচ্ছে উপত্যকার বাড়ি। সত্যি এটা একটা প্রকৃততার উদাহরণ।
দারিংবাড়ির তার নামের সঙ্গে প্রকৃতই তাৎপর্যপূর্ণ, অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরাও হারিয়ে গেলাম প্রকৃতির এই কোলে। অসাধারণ তার এই ব্যাকগ্রাউন্ড দৃশ্য। উপত্যকার এই পয়েন্টে যখন দাঁড়িয়ে আছি, প্রকৃতিকে যখন দু চোখ ভরে দেখছি, চারিদিকে নীল আকাশ, তার নিচে এই সবুজ আয়নে ঘেরা পাহাড়, এক মনের ভেতরে অনুভূতি এভাবেই প্রকাশ করতে হয়, যেটা ছবির মাধ্যমে আমরা প্রত্যেকেই সেই প্রকাশ করার চেষ্টা করেছি। এমন সুন্দর প্রাকৃতিক প্রেক্ষাপটকে হাতছাড়া করা মানে মূর্খামি। তাই আমাদের সদস্যরা শুরু করলো তাদের রিলস বানানোর কাজ। আমি ওদের মতো এত ভালো নাচতে পারি না, তাই একটা ওয়াকিং ভিউ শ্যুট করে চলে গেলাম পরবর্তী স্পট দেখতে। আমরা এখন রেনবো ওয়াটারফলে। বেশ সংকীর্ণ এবং খুব খাড়াই একটি রাস্তা, মাটির ধাপ কেটে কেটে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে। উপর থেকে যখন ভিউটা দেখছিলাম, আমাদেরকে প্রায় 300 থেকে 400 মিটার নিচে নামতে হয়েছিল। আমাদের টুবুসোনা নামতে পারছিল না, তাই একজন আদিবাসী মহিলা তিনি টুবাইকে কোলে নিয়ে ধীরে ধীরে নিচে নামলেন। উপর থেকে জলপ্রপাতকে যখন দেখছি, সত্যি মনটা জুড়িয়ে গেল। যত কাছে যাচ্ছি, শব্দ যখন কানের কাছে ভেসে আসছে, এক অপরূপ মায়াবী দৃশ্য আমরা যেন অনুভব করতে পারলাম। চলুন আপনাদের দেখাই। এই যে রামধনুটি আপনারা দেখছেন, এটা সম্পূর্ণ প্রাকৃতিক। সূর্য রশ্মি যখন জলের ওপর পড়ছে, সেই রশ্মিটা ভেঙে গিয়ে এই ধরনের 7 রঙা রামধনুর সৃষ্টি হচ্ছে। সত্যি এক অসাধারণ রূপ আমরা দেখলাম। তাই এই জলপ্রপাতের নাম রেনবো ওয়াটারফল। দেখতে দেখতে আমাদের হিরোরাও তাদের পোজ দেওয়া শুরু করে দিল। প্রাকৃতিক পরিবেশকে বা প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। তাই আমরা প্রকৃতির খুব কাছাকাছি যখন উপস্থিত হয়েছি এবং প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সত্যি আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে করেছিলাম। তাই এই প্রকৃতির দৃশ্যগুলোকে আমাদের প্রেক্ষাপটের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছি।
এরপর আমরা প্রবেশ করলাম পাইন ফরেস্টে। পাইন গাছের মধ্য দিয়ে সূর্যের রশ্মি যেন লুকোচুরি খেলতে লাগলো আমাদের সাথে। এখানে আমাদের সন্টি এবং টুবাইয়ের যে কিছু দুষ্টুমি আমাদের ক্যামেরায় ধরা পড়ল। তারাও আমাদের সঙ্গে সমান তালে মেতে উঠেছিল এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এবার আমরা কফি বাগানে প্রবেশ করলাম। কফি বাগানটি বেশ বড়, যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজের সমাহার এবং গাছে ফুটে রয়েছে ছোট ছোট কফি ফল। কফি ফলগুলো দেখতে কিছুটা ছোট ছোট কুলের মতো এবং যখন এগুলো পেকে যায় প্রায় লাল হয়ে যায় এবং সেই ফলগুলোকে তুলে নিয়ে গিয়ে সেগুলোকে সেদ্ধ করে বা রোস্টিং করে কফি তৈরি হয়। এবং তারই মাঝে দেখলাম এই গাছটিকে আমরা অনেকেই চিনি না। আমরা যে গোল মরিচ খাই এটা তারই গাছ। আজকের দিনের মতো আমরা মোটামুটি প্রোগ্রাম প্রায় শেষ করেই ফেলেছিলাম, কিন্তু হাতে কিছুটা সময় থাকার জন্য আমরা দাদাকে অনুরোধ করলাম যে কাছাকাছি যদি কোনো ভালো স্পট থাকে সেটা দেখানোর জন্য। দাদাও সেটা অ্যাকসেপ্ট করলেন এবং আমাদেরকে নিয়ে গেলেন আরও একটি নতুন স্পটে। মেঠো চড়াই উতরাই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। এক এক জায়গায় এতটাই রাস্তা খাড়াই এবং ঢালু ছিল যে আমাদের গাড়ি যখন নামছে বা উঠছে সত্যি খুব ভয় লাগছিল। যাক, অবশেষে আমরা পৌঁছলাম পাতাবান্দা ওয়াটারফলে। সত্যি এই ওয়াটারফলের মধ্যে এক অতি মনোরম শোভা দেখতে পেলাম। খরস্রোতা পাহাড়ি নদী কিভাবে পাহাড় থেকে নেমে পড়েছে এবং তার এই জলরাশি কলকল শব্দ যখন আমাদের মন ছুঁয়ে গেল, পরিবেশের মধ্যে যখন আমরা আছি এক অন্য রকম অনুভূতি আমরা অনুভব করলাম। এবং যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যাচ্ছি, শক্ত কিছু গাছের ডালের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সত্যি একটা চ্যালেঞ্জিং আমরা পথ অতিক্রম করছি বলে আমাদের মনে হয়েছিল। প্রকৃতির এই প্রাকৃতিক রস আস্বাদন করে আমরা তৃপ্ত। তাই আমাদের নিজেদের আবেগ এবং অনুভূতি এতটাই অতিরিক্ত ছিল যে আমরা যেন আরও এই প্রকৃতিকে গ্রহণ করতে চাইছিলাম, কিন্তু শারীরিকভাবে কিছুটা আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই প্রকৃতির কোলে কিছুটা বিশ্রাম নিলাম, কিন্তু মনের মধ্যে যে আবেগ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা আর রাখতে পারলাম না। তাই এই প্রকৃতির মধ্যে আমাদের জয় উল্লাসের মধ্য দিয়ে আমরা শেষ করেছিলাম তৃতীয় দিনের আমাদের ভ্রমণ। চতুর্থ দিনে আমাদের গন্তব্য ছিল গোপালপুর। দারিংবাড়ি থেকে গোপালপুরের দূরত্ব 134 কিলোমিটারের মতো। তাই ড্রাইভার দাদা আমাদের জানিয়েছিলেন আমরা যদি খুব সকাল সকাল দারিংবাড়ি থেকে বেরিয়ে পড়তে পারি এবং সমস্ত স্পট দেখার পর যদি গোপালপুরে পৌঁছাই তাহলে অবশ্যই আমরা দুপুর দিকে পৌঁছে সমুদ্রে স্নান করতে নামতে পারবো। সেই মতো বেরিয়ে পড়া।
কিন্তু আজ সকাল থেকেই ছিল কুয়াশাচ্ছন্ন দিন। আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এত কুয়াশা যে আমাদের গাড়ি জোরে চলতেই পারলো না। যাক, অবশেষে আমরা খাসাড়া জলপ্রপাতে উপস্থিত হলাম। এর প্রাকৃতিক রূপ অসাধারণ। শুধু একটি নয়, চারিদিকেই যেদিকে তাকাই সেদিক থেকেই দেখতে পাই যে কোনো না কোনো ঝর্ণা ঝিরিঝিরি শব্দে ঝরে পড়ছে। আমাদের চোখ যত দূরেই যায় তত দূরেই যেন এক সুন্দর মায়াবী রূপ দেখতে পাই। প্রকৃতির কোলে এই সুন্দর জলরাশি কলকল ছন্দে যখন এগিয়ে চলেছে, আমাদের মনও আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তাই প্রকৃতির এই সুন্দর দৃশ্য আমরা স্মরণ করে এগিয়ে চললাম পরের দিকে। আমাদের অনেকটা পথ যেতে হবে। বাচ্চারা আবদার করেছিল তারা যেন গোপালপুরে গিয়ে স্নান করতে পারে, তাই আর বেশি সময় আমরা এখানে কাটাতে পারলাম না। এগিয়ে চললাম আমরা গোপালপুরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা জিরাং বুদ্ধিস্ট মনেস্ট্রিতে প্রবেশ করলাম। এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় মনেস্ট্রি। উড়িষ্যার গজাপতি জেলার চন্দ্রগিরিতে এটি অবস্থিত। 2010 সালে তিবেতিয়ান গুরু দলাই লামা এটিকে উদ্বোধন করেছিলেন। সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বুদ্ধিস্ট ছাত্ররা এখানে আসেন এবং হোস্টেলে থেকে তারা পড়াশোনা করেন। আর আপনি যদি মনে করেন যে এখানে এসে এই সুন্দর আধ্যাত্মিক পরিবেশে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন রিপা গেস্ট হাউসে। তারা আপনার থাকার সমস্ত ব্যবস্থা করে দেবে। এটি পদ্মসম্ভব মহাবিহার নামেও পরিচিত। সামনের এই প্রবেশদ্বার থেকে 5 টাকা মূল্যের টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। প্রবেশ করেই এখানকার প্রাকৃতিক এবং আধ্যাত্মিক পরিবেশ আমাদের মনে এক অন্য রকমের ভাব সৃষ্টি হলো।
এই অনুভূতি হয়তো আমরা সবটা প্রকাশ করতে পারবো না, কিন্তু যতক্ষণ আমরা এখানে ছিলাম এক অন্যরকম অনুভূতি মনের মতো ক্রিয়া করছিল। তাই অবশেষে ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানিয়ে আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের উপস্থিতি এখন হট স্প্রিং অফ তপ্তপানি। তপ্তপানি হলো উড়িষ্যার গঞ্জাম জেলার একটি প্রাকৃতিক উষ্ণ সালফার ঝর্ণা। ভূগর্ভস্থ থেকে বেরিয়ে আসছে গরম জল। কথিত আছে এই স্থানে স্নান করলে চর্ম এবং অন্যান্য রোগ নিরাময় হয়। এর ঠিক পাশেই আছে দেবী কান্দুনী দেবীর মন্দির। ভক্তিভরে সকল দর্শনার্থী পূজা দিচ্ছেন। হ্যাঁ, পাহাড় পর্বত পেরিয়ে আমাদেরও মন চাইল গোপালপুরের নীল জলের সমুদ্র। গোপালপুরে আমরা ছিলাম হোটেল ওশিয়ান ইনেতে। খুব সুন্দর একটি হোটেল, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে গোছানো। আমরা সকাল থেকে যেহেতু জার্নি করে এসেছি, প্রত্যেকেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। পায়চারি করতে করতে আমি পৌঁছালাম বারান্দায়। সত্যি বারান্দাটা খুব সুন্দর। চারিদিকে তাকিয়ে দেখলাম এবং ডান দিকে তাকাতেই দেখতে পেলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত সমুদ্র। প্রথমের দিকে বাচ্চারা সমুদ্র এবং জল দেখে কিছুটা তারা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে তারাও বেশ আনন্দ উপভোগ করলো। আমরা সকলে মিলেই স্নান করতে নামলাম। স্নান করতে নেমে বেশ আনন্দ উপভোগ করলাম। দীঘা বা পুরী অন্য সমুদ্রেতে আমরা স্নান করেছি, কিন্তু গোপালপুরের ঢেউ যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছিল এবং যত দূরেই তাকাই শুধু নীল জলরাশি দেখতে পাচ্ছি। আমাদের আনন্দ কিন্তু বেশ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিছুতেই আমাদের আনন্দ বাঁধ মানছিল না। যাক, অবশেষে জয় উল্লাস করে আমরা স্নান শেষ করলাম। সন্ধ্যায় ছিল বর্ষবরণ উৎসব এবং কালচারাল প্রোগ্রাম। আমরাও সেগুলো উপভোগ করলাম। গোপালপুরের বর্ষবরণ অনুষ্ঠানে এসে আমাদের বেশ ভালোই লাগলো। এখানকার আঞ্চলিক ভাষার কিছু গান আমাদের মন ছুঁয়ে গেল। বাচ্চারা ঘোড়ায় চাপতে চাপতে বেশ আনন্দ উপভোগ করলো। আমরাও সবাই মিলে মেলায় ঘোরাঘুরি করলাম। মেলায় কিছু প্রয়োজনীয় জিনিস এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের গিফট করার কিছু জিনিস কিনে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে অবশেষে আমরা হোটেলে ফিরে এলাম। পরদিন আমরা খুব ভোর ভোর উঠে পড়েছিলাম। উদ্দেশ্য ছিল সূর্য উদয় দেখব।
কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশাচ্ছন্ন থাকায় আমরা কিছুই দেখতে পেলাম না। তাই সমুদ্র বরাবর মর্নিং ওয়াক করতে শুরু করলাম। দেখলাম জেলেরাও খুব সকাল সকাল তারা বেরিয়ে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে। তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। তারপর সমুদ্রের পাড় বরাবর গোপালপুরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। অপূর্ব সুন্দর লাগলো গোপালপুরের এই সমুদ্র সৈকত। গোপালপুর একটি ছোট্ট সমুদ্র সৈকত শহর। এটি বিশেষত হস্তশিল্পের জন্য বিখ্যাত। তবে এই সৈকতে অলিভ রিডলি কচ্ছপ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানকার সমুদ্রের বালি একটু নরম হওয়ার জন্য তারা এখানে বাসা বাঁধে। তাছাড়া প্রচুর পরিমাণে লাল কাঁকড়াও দেখতে পাওয়া যায়। গোপালপুর ছিল উড়িষ্যার একটি প্রাকৃতিক বন্দর, যেখানে নিয়মিত পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করত। কিন্তু কালের নিয়মে আজ প্রায় ধ্বংসে পরিণত হয়েছে। তাই চারিদিকে শুধু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখা যায় না। এই 4 দিন ধরে আমরা উড়িষ্যার প্রাকৃতিক সম্পদের স্বাদ গ্রহণ করলাম। কখনো খরস্রোতা নদী, তো কখনো ঝর্ণা, কখনো নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, তো কখনো আবার সুন্দর উপত্যকা, এবং সেখান থেকে আবার চলে এলাম সমুদ্রে। সত্যি কি নেই এই দারিংবাড়িতে। সত্যি আমাদের মন আজ তৃপ্ত এই প্রাকৃতিক দৃশ্য দেখে। সত্যিই আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই দারিংবাড়ি হলো উড়িষ্যার প্রকৃতই কাশ্মীর। আমাদের এই উপমা একেবারেই যথার্থ। পাহাড় থেকে জঙ্গল, সমুদ্র থেকে সমতল, আমরা তৃপ্ত এই প্রকৃতিকে পেয়ে। তবে আমাদের এই পুরো পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন দারিংবাড়ির জনপ্রিয় ব্যক্তি আমাদের নীলমণিদা। তিনি হয়তো আমাদের সাথে থাকতে পারেননি, কিন্তু ছিলেন ড্রাইভার দাদা হিসেবে ওনার বড় দাদা। ওনাকে অশেষ ধন্যবাদ।